ছেলেটাকে সাইকেল কিনে দিতে হবে? সাইকেল তোমার কিনে দেওয়ার দরকারটা কি? আমার কাজের সুযোগটা তুমি দাও, আমি একটা করে 5টা সাইকেল কিনে দেবো। আপনার স্ত্রীর চাকরিটাও চিরকুটে হয়েছিল। তারপরে নেটে একটা কি দিয়েছে, আমি ওটা দেখে বুঝছি যে এরা আবার আমার কে কোথা থেকে পরিচিত হলে, নামগুলোই তো আমি জানি না, ও সব নাম আমি জানিই না। যদি আপনাকে প্রশ্ন করি, মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী রাজনীতিবিদ হিসেবে কাকে বেশি পয়েন্ট দেয়? একজন দমদম কেন্দ্র থেকে জয়লাভ করেন, তাহলে দমদমের লোকজন একজন বাঁটুল দি গ্রেট পাবে, তাই তো? না না, আমি কমিক্স ক্যারেক্টার নই, হবও না। কমিক্স ক্যারেক্টারের জন্য অনেকে আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। আমার প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীর প্রতি আমার চেয়ে অনেকটাই সিনিয়র আরেকজন, কিন্তু তিনি নিজেকে এখনো নাচ গানের মধ্যে তো ধরে রেখেছেন। ভালো রসে বসে থাকাটা খারাপ। কেন্দ্রীয় মন্ত্রী হতে সিপিআইএম এর জয়ী প্রার্থীদের কোনো অসুবিধে নেই। কে জিতবে কে হারবে, বামফ্রন্টের আমলে তো কোনো অসুবিধা হয়নি, সরকার বামফ্রন্টের, কিন্তু পঞ্চায়েতরা টসে জিতে তৃণমূল জিতলো 5 বছর থেকে। আইএসএফ তো সিপিএম কে বেজায় ল্যাং মারলো, ব্যথা হয়েছে। শুধু ওষুধের দামের ক্ষেত্রে রেস্ট্রিকশন করতে পারলে বহু মানুষ এই বিপদের মধ্যে পড়ত। সিপিএম এর ডিজিটাল ক্যাম্পেইনের বাজেট কত? এবং এখন তো মিডিয়াকে সবাইকে বলতে হচ্ছে যারা 8টা 10টা আসন তো হাড্ডাহাড্ডি লড়াই, ট্রায়াঙ্গুলার। সিপিএম নাকি এবছর লোকসভা ভোটের আগে সার্ভে করিয়েছে। পঞ্চায়েতে বোঝা গেল কন্টেস্টিং ফোর্স ইজ নট বিজেপি, কন্টেস্টিং ফোর্স ইজ দি লেফট। আজকে কিন্তু আমি কোনো পশ্চিমবঙ্গের ক্লাসিক্যাল পলিটিশিয়ানকে প্রশ্ন করতে বসিনি, একবারে দমদম লোকসভা কেন্দ্র তার সিপিএম প্রার্থীকে প্রশ্ন করতে বসেছি, এবং নারকেল থেকে কিন্তু শ্বাস বার করব। যদি অস্বস্তিকর মনে হয় প্রশ্ন, হেসে দেবে, ওকে, ঠিক আছে। আর এমনিতেও আমরা দেখেছি দাবাতে সাদা আর কালো দু ধরনের প্রতিপক্ষ থাকে, তো ধরে নাও আজকে তুমি সাদা আমি কালো, ওকে, ঠিক আছে, চল, নো হার্ম, ঠিক আছে, চল। এবার প্রথম প্রশ্ন, আইএসএফ তো সিপিএমকে বেজায় ল্যাং মারলো, ব্যথা হয়েছে? কারোর পায়ে যদি তেজ থাকে একটু ল্যাং মেরে দিয়েছে, কিন্তু পায়ে তেজ থেকে ল্যাং মারলে পরে কিন্তু তার আবার ল্যাং খাওয়ার চান্স থাকে। যদিও কে ল্যাং মারবে, কখন ল্যাং মারবে, এটা নানা বিষয়ের উপর নির্ভর করে। আইএসএফের সমর্থকরাও বুঝতে পারছে না যে হঠাৎ কেন ল্যাং মারতে গেল। সে প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্বটা আইএসএফ নেতাদেরই বটে, আমার নয়। কিন্তু একটা ভোট যেটা সংযুক্ত মোর্চা এবং আইএসএফ এ থাকার জন্য একসাথে পেয়েছিল, সেই ভোট তো ভাগাভাগি হবে, নিয়ে তো কোনো সন্দেহ নেই। বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে দায়বদ্ধ থাকতে হয় সবাইকে। পশ্চিমবাংলার বাস্তব বিবেচনায় বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সবাইকে দায়বদ্ধ থাকতে পারে, থাকতে পারলে ফাইন, থাকতে না পারলে সেটা কখনো বিজেপিকে বা তৃণমূলকে সাহায্য করে ফেলতে পারে। যারা বাংলার মানুষ তারা কেউ কম বোঝেন না, সবাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সমান দায়বদ্ধ থাকতে পারে না, আনফর্চুনেট হলো সত্য। দমদম লোকসভা কেন্দ্রে প্রথমে শোনা যাচ্ছিল যে সিপিএম একজন প্রতিষ্ঠিত ডাক্তারবাবুকে দাঁড় করাতে চলেছে, এরকম শোনা যাচ্ছিল বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছিল। তারপর সেই ডাক্তারবাবু দাঁড়াননি, তো দমদম কেন্দ্রে আর কোনো বামপন্থী প্রার্থী পাওয়া গেল না আপনাকে। সেই এই দক্ষিণ মনের বদল কথা বলেছেন আবার। আমি তো ভাবছিলাম যে যাই হোক, আমাদের এত নতুন ভালো ছেলেমেয়ে আছে যাদের খুবই ভরসা করা যায়। যেখানে আমরা সবাই মিলেই ঠিক করেছি, আমি একা তো না, যাদবপুরে আমরা কম বয়সের ভালো ছেলে ক্যান্ডিডেটও করেছি, কিন্তু তারপর ওই স্পিন বল না, ঘুরতে ঘুরতে কখন কোথায় এসে হিট করে দেবে আমার ঘাড়েই এসে পড়ে গেল। ফাইন, তাহলে তো স্পিন বল না, আপনার কাছে এটা গুগলি, তার মানে স্পিনই দিয়েছে, কেউ স্পিন দিয়েছে আর কেউ তো দেয়নি, মানে আলটিমেটলি বলটা একটা এদিক ওদিক হয়ে গিয়ে ঘাড়ে এসে পড়লো, ফাইন। কিন্তু এইটা হিট করার মতন বল, তাই? হ্যাঁ, ছক্কা হাঁকাবেন বলছেন, কিন্তু লোকজন তো বটেই, লোকজন তো বলছে দমদম 3 বুড়োর কুস্তির আখড়া, তা আপনি বুড়ো? এটা আমি তাই ভাবছিলাম, যেরকম লোকে তো বলতেই পারে। আমার শুভেচ্ছা থাকলো আমার প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীর প্রতি, আমার চেয়ে অনেকটাই সিনিয়র
আরেকজন কিন্তু তিনি নিজেকে এখনো নাচ গানের মধ্যে তো ধরে রেখেছেন। ভালো, রসে বসে হ্যাঁ, থাকাটা খারাপ কি? আপনি তো হেডমাস্টারের মতো ঘুরে বেড়াচ্ছেন চারদিকে গম্ভীর মুখে। আমি তো অত রসে বসে থাকার মতো নই। মানুষ নানান সংকটে আছে ভাই, হঠাৎ এত রসে বসে থাকাটা আমার খুব পছন্দ না। বাট এনিহাউ, তো তাতে আমি তখনই প্রস্তাব করছিলাম যে চলুন না আমরা তিনজনে মিলে 7টা বিধানসভা 2 কিলোমিটার করে হেঁটে আসি, মানুষকে আশ্বস্ত করার জন্য যে যার যার ভোট তার তার। আমি দেখলাম আমি সম্মত হলেও বাকিরা খুব একটা আগ্রহী না বলে মনে হলো। কে বুড়ো আর কে কম বুড়ো হিসেব করার অসুবিধা কিছু হবে না। বিজেপি আপনাদের দমদম লোকসভা কেন্দ্রে প্রচার করছে, এখানে শিলভদ্র দত্ত দাঁড়িয়েছেন, ভদ্রলোকে দাঁড়িয়েছেন এবারে, এবং আপনার দিকে একদম চোখা চোখা কিন্তু প্রশ্ন করছে যে আপনার স্ত্রীর চাকরিটাও চিরকুটে হয়েছিল। প্রশ্ন করলে তো খুশি হতাম, প্রশ্নও তো করছে না, করছে না, একদমই প্রশ্ন করছে না। একমাত্র না দেখলাম তালিকা বার করে চারিদিকে পোস্টার করে লাগাচ্ছে। পোস্টার করে লাগিয়েছে, বাহ কি সৌভাগ্য আমার। ওটা তলায় শুধু ওরা লিখে দিতে হবে ফেক নিউজ কারে বলে দেখে নাও। আমি একটা লিস্ট আমি দেখছি, ওরা ওই নেটে ফেটে কোথাওটা দিয়েছে ঠেয়েছে বলে মনে হচ্ছে। এটা তো শিলভদ্রবাবুদের লিস্ট নয়, এই লিস্টটা তো দিয়েছিল তৃণমূল, ওই যেমন চিটকুট ঠিটকুট বলে চালু করলো। তারপরে আমার স্ত্রী একবার বলল, পরে আমিও বললাম আচ্ছা চ্যালেঞ্জ থাক, লিস্টটা বার করুক। ল্যাজ গুটিয়ে পালালো, তো লিস্টও তো বার করলো না, 1 বছর হয়ে গেল। তারপর নেটে একটা কী দিয়েছে, আমি ওটা দেখে বুঝছি যে এরা আবার আমার কে কোথা থেকে পরিচিত হলে, নামগুলোই তো আমি জানি না, ও সব নাম আমি জানিই না। আমার মানে আপনার পরিবারের লোকই নয়? না না, সবাই লোক হবে না কেন, হোল টাইমার। হ্যাঁ, সেও চাকরি, ঘটনাক্রমে যিনি আমার শ্বশুর। হ্যাঁ, আরেকজন আমার শালির হাজব্যান্ড গণশক্তির লাইব্রেরিতে কর্মরত। তার মানে কি গণশক্তির লাইব্রেরিতে কর্মরত মানে কি চাকরি না হোল টাইমার? হোল টাইমার। এসবও যারা জানে না তারা এইসব লিখে টিকে তার সঙ্গে কী কথা থেকে নাম নিয়ে এসছে। কিছু নাম আমি চিনি, কিছু নাম আমি চিনিই না, আমিই চিনি না। ফলে ওটা ছেড়ে দিন। তৃণমূলের লিস্ট নিয়ে যদি বিজেপিকে ঘুরতে হয়, তাহলে তৃণমূল যেমন 1 বছরের মধ্যে তালিকা প্রকাশ করতে পারেনি, পালিয়েছে, বিজেপিকেও তাই করতে হবে। আমি জানি না এটা বিজেপি দিয়েছে না তৃণমূল দিয়েছে নাকি যৌথ উদ্যোগ, অল বোগাস, ফেক। আচ্ছা, 34 বছর আপনারা সরকারে ছিলেন, আপনারা বেশ দীর্ঘ সময় ধরে কেন্দ্রের সরকারকে সমর্থনও করেছেন, কিন্তু সবই আপনাদেরকে একটা নন প্লেয়িং অ্যাটিটিউড, মানে সাপোর্ট করব কিন্তু মাঠে নেমে খেলবো না। ধরুন এবারে আপনাদের ইন্ডিয়া জোট কেন্দ্রে ক্ষমতা দখল করলো, আর আপনাকে বললো মন্ত্রিসভায় গিয়ে খেলতে হবে, মন্ত্রিত্ব নিতে হবে, নেবেন? ইউপিএ 1 কিন্তু আমরা খেলেছি, নন প্লেয়িং না, খেলেছি। 100 দিনের কাজের আইন ওই সময়তেই হয়েছে, রাইট টু ইনফরমেশন ওই সময়তেই হয়েছে, ফুড সিকিউরিটি অ্যাক্টের প্রস্তাবনা সহ এগিয়ে চলা ওই সময়তেই হয়েছে। ফলে নন প্লেয়িং না, এটা একটা প্লেয়িং অ্যাটিচিউড। মন্ত্রিসভার দায়িত্ব নেবেন কিন্তু এই নির্বাচনে বিজেপি হারবে, আপনি অপেক্ষায় থাকুন, বিজেপি হারবে। এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে যে সরকার তৈরি হবে তাতে অবশ্যই আমাদের একটা গুরুদায়িত্ব থাকবে, মন্ত্রিসভার দায়িত্ব থাকবে। ঠিক কতটা হবে, কিরকম হবে আমি সেগুলোই যাচ্ছি না, কিন্তু মন্ত্রিসভায় থাকবে। হ্যাঁ, কেন্দ্রীয় মন্ত্রী হতে সিপিআইএম এর জয়ী প্রার্থীদের কোনো অসুবিধে নেই, কোনোদিনই অসুবিধে ছিল না। তখনকার সিচুয়েশনে যেভাবে আমরা ডিসিশন করি, প্রার্থীদের কোনোদিন অসুবিধা থাকেনি। তারা কেউ বলেনি যে আমাদের এই মত কি ওই মত। পার্টি ইলেকটোরাল বন্ড নিয়ে আপনারা অনেক প্রচার করেছেন, ইলেকটোরাল বন্ড নিয়ে সিপিআইএম এডিআর মিলে আপনাদের সুপ্রিম কোর্টে কেস করে ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক বলে রদ করিয়েছে। কিন্তু আপনি আমাকে একটা জিনিস, আপনি একজন নেতা হিসেবে বলুন, আপনি তো প্রবীণ নেতা, এই নির্বাচনী বাজারে আপনি যে ঘোরাফেরা করছেন রাস্তাঘাটে, এই ইলেকটোরাল বন্ড বহুজাতিক সংস্থাদের থেকে নেওয়া এবং তার জন্য মূল্যবৃদ্ধি, এটা মানুষকে বোঝাতে পারছেন? 3টি কথা। ইলেকটোরাল বন্ড যে দেশের সবচাইতে বড় সরকারি দুর্নীতি, এবং আরও এরপরে আছে, বেরোবে সব, এটা এমনকি অর্থমন্ত্রীর যিনি স্বামী গবেষক অধ্যাপক তাকেও বলতে হয়েছে, তার স্ত্রী অর্থমন্ত্রী এখনও। ইলেকটোরাল বন্ড অনেককে ছুঁয়েছে, সবচেয়ে বেশি বিজেপি, দ্বিতীয় সবচেয়ে বেশি আঞ্চলিক দল হিসেবে সর্বভারতীয় বিবেচনায় তৃণমূল। কিন্তু আমাদের কখনো ছুঁয়নি, ছুঁতে পারেনি।
আমরা কোর্টে গেছি এবং কোর্ট আমরা যা বলেছি সেটাকে যথার্থ বলে মনে করেছে বলেই এই তালিকাটা প্রকাশিত হয়েছে, তো লোকে টের পেয়েছে, তাহলে লোকে টের পেত না। 3, এই ইস্যুটা অবশ্যই মানুষ খুব সিরিয়াসলি নিয়েছিল। মানুষ বুঝে গেছে যে চোরেরা মিলিয়ে দেশ চালাতে চাইছে। ইলেকটোরাল বন্ড কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে সেই কোম্পানিকে সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা, এবং এটা তো ভুরি ভুরি উদাহরণ আছে। সেটা আপনি কোভিশিল্ড যারা বানায় সেই কোম্পানিও আছে, যেটা আলটিমেটলি বন্ধ করতে হয়েছে। এখন মোদিজির ছবিটাই কিন্তু কোভিশিল্ডের সার্টিফিকেটে নেই। আপনি কোভিশিল্ড নিয়েছিলেন না কোভ্যাক্সিন? আমিও কোভিশিল্ড। আমিও কোভিশিল্ড। আপনিও কোথায় কোভিশিল্ড? কারণ 140 কোটি কোভিশিল্ড ইউনিট আমাদের দেশে বেশিরভাগ গভর্নমেন্ট পুশ করেছে। প্রাইভেট হসপিটালসগুলো কার্যত কোভিশিল্ড ছাড়া পাওয়া যাচ্ছিল না, সাপ্লাই দেওয়া হচ্ছিল না। যদিও আমি তখনও বলেছিলাম যে এত দ্রুত এই ভ্যাকসিনটা, এটা কি সাইন্টিফিক্যালি প্রুভেন? তখন আমি কোয়েশ্চেনটা করেছিলাম, আজকে সে কোয়েশ্চেনটা থাক। অথবা একই রকমভাবে ডিয়ার লটারি, কেউ না কেউ টাকা পেয়ে যাচ্ছে যারা তৃণমূলের নেতা কাকতালীয়ভাবে, এবং তাদের টাকা তৃণমূলের ইলেকট্রাল বন্ডে, অথবা বিদ্যুতের ক্ষেত্রে টাকা কোম্পানির ইলেকট্রাল বন্ডে তৃণমূলের কাছে, আর গোপনে বিদ্যুতের দাম বেড়ে গেল। সব মানুষ কিন্তু বোঝে না, তা না, মানুষ বোঝে। মানুষ সিরিয়াসলি নিচ্ছিল, সিরিয়াসলি নিয়েছে, মানুষ বুঝেওছে। তবে এখন একটা এমন সময় চলছে না যে ইস্যুটাতে মানুষ খানিকটা বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে ইস্যুটাকে ঘুরিয়ে দাও, সঙ্গে সঙ্গে অন্য ইস্যু নিয়ে এসো। আপনার বাড়িতে তো ওষুধ আসে প্রতি মাসে? আমার বাড়িতেও প্রতি মাসে ওষুধ আসে। কত পার্সেন্ট যদি আমি বলি, লাস্ট 3 বছরে বা 4 বছরে কত পার্সেন্ট আপনার এই একই ওষুধের ক্ষেত্রে আপনার দাম বেড়েছে? আমার ধারণা খরচ বেড়েছে কম বেশি সাধারণ মধ্যবিত্ত পরিবারে অ্যাবভ 60 দুজন যে পরিবারে আছেন, তার সঙ্গে কম বয়সী 1-2জন, এটা তো সাধারণ একটা পরিবার আমাদের এখনো পর্যন্ত। তাতে অ্যাভারেজে ওষুধ লাগছিল 3-3.5 হাজার টাকা। এখন সেটা লাগছে এই 5-6 বছরের গ্যাপে 7,000-8,000 টাকা প্রায় ওষুধ, মানে দ্বিগুণ। 6-7-8, হ্যাঁ দ্বিগুণ। আপনার হিসেবে দ্বিগুণ। ভয়াবহ, ভয়াবহ। শুধু ওষুধের দামের ক্ষেত্রে রেস্ট্রিকশন করতে পারলে বহু মানুষ এই বিপদের মধ্যে পড়তো না। শিক্ষা কমপ্লিট বেসরকারীকরণের দিকে যাচ্ছে, খরচ কত গুণ বেড়েছে। ট্রান্সপোর্ট, আপনি পশ্চিমবাংলায় বাস ফাস কি বাড়ছে না কমছে? কমছে। ফলে অল্টারনেটিভ যে ট্রান্সপোর্ট মানুষকে ইউজ করতে হচ্ছে কয়েক গুণ বেড়ে যাচ্ছে। ফলে মানুষের জীবন থেকে আমরা তো কোভিডের সময় দেখেছি যে গাড়ি এবং বাইকের দাম দ্বিগুণ 3 গুণ হয়ে গেল, কিন্তু মানুষের কেনার প্রবণতা কমলো না, কিন্তু মানুষ কিনলো। আমাদের দেশে 140 কোটি মানুষ, পৃথিবীর সবচাইতে বেশি, এবং তার মধ্যে ধরা যাক যদি 5-6-7-8% যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে, 10 কোটি। পৃথিবীর কটা দেশে 10 কোটি মানুষ আছে? ফলে পৃথিবীর আপনি অন্য দেশের সঙ্গে যদি তুলনা করেন, আমাদের দেশে যতই অসাম্য থাক না কেন, বাজারটা তো বড়। বাজারটা বড়, পয়েন্ট টেকেন। ধরুন এই মুহূর্তে ভারতবর্ষের আপনি বলেন 140 কোটি জনতা। আমি একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। বিভিন্ন ডিজিটাল সোশ্যাল প্ল্যাটফর্মে 70-80 কোটি ভারতীয় রেগুলার বেসিসে বাস করেন। এই বছর বিজেপির কম বেশি 5-6 হাজার কোটি টাকা ডিজিটাল ক্যাম্পেনের বাজেট, কংগ্রেসেরও প্রায় 1000 কোটি টাকা ডিজিটাল ক্যাম্পেনের বাজেট যা শোনা যাচ্ছে। সিপিএমের ডিজিটাল ক্যাম্পেনের বাজেট কত? আপনি কোটিতে পাবেন না, তার চেয়ে কম। কিন্তু দুটোর মধ্যে ফারাক হচ্ছে এই, ওদের যেটা পয়সা দিয়ে করতে হয়, তাছাড়া কমার্শিয়ালি করে, কর্পোরেট অ্যাপ্রোচে করে। আমাদের সেই পয়সা দেবার সুযোগ নেই, এবং মানুষের আমরা আশীর্বাদ চাই যেন এরকমের সুযোগের বশবর্তী আমাদের না হতে হয়। এর থেকে ওর থেকে তার থেকে কোম্পানির থেকে টাকা নাও, নিয়ে তারপরে সব নিজেদের প্রচার করো, অথবা মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর মুখ রোজ 36 বার করে দেখাও। এরকমের অভ্যাস যারা আমাদের কখনো গড়ে না ওঠে, ছিলও না, এখনও নেই। বাট আমাদের যেটা সুবিধে আছে, টাকা কম খরচ হলেও আমাদের ডেডিকেটেড, কি বলবো, এক্সপার্ট, প্রফেশনাল এরকম বহু যুবক আছে, মানুষ আছেন, যারা যে সাপোর্ট দেয় সে টাকার অঙ্কে হিসেব করলে কিন্তু কম না।
সিপিএম নাকি এবছর লোকসভা ভোটের আগে সার্ভে করিয়েছে। আমরা যে সার্ভে করিয়েছি, আমরা সার্ভে করেছি না বলে, আপনি সিপিএম না বলে একটু ঠিকভাবে বললে বলা হবে, আমাদের সমর্থক এক্সপার্ট যারা আছেন তারা বাকি বিভিন্ন এক্সপার্টদের মোবিলাইজ করেছেন, বেস্ট এক্সপার্টদের মোবিলাইজ করেছেন, করে তারা সার্ভে করেছেন। এবং সেই কারণেই কর্পোরেট কোম্পানি সার্ভে করলে কয়েক কোটি টাকা খরচ হতো, আমাদের হয়তো তার জন্য কোনো খরচ হলো না, বিকজ এই ব্রেইনগুলো, এই চিন্তাগুলো, এই এক্সপার্টসরা, এই প্রফেশনালসরা তারা এটাকে নিজেদের দায় বলে মনে করেন, সোশ্যাল ওরিয়েন্টেশন থেকে তারা কাজ করেন, তারা সার্ভে করেছেন। এবং সেই সার্ভেতেই তো পরে সবাইকে মানতে হলো। তো 35টা পাবে বিজেপি আর 35টা পাবে তৃণমূল, গল্প চালু হয়েছিল। 70-এ 42-এ 70, অঙ্ক ভুল, তারপর কমতে থাকলো। তারপর বিভিন্ন জায়গায় আসলো 20, 22, 20, 22, 22, 20 ইত্যাদি নানা কিছু চলতে থাকলো। এই সমস্ত সার্ভেটার পর তার যে ডেটা কেউ অস্বীকার করতে পারেনি। মানে আপনি বলছেন সিপিআইএম এর কেন্দ্রীয় নেতা হিসেবে যে সার্ভে, ডেটা অ্যানালিটিক্স, এইগুলো আপনাদের এই তৃণমূল বিজেপির যে দ্বিমুখী ন্যারেটিভ, বাইনারি, এটাকে ভেঙে অধিকাংশ জায়গায় ত্রিপাক্ষিক লড়াইয়ের সুযোগ করে দিল। ত্রিপাক্ষিক লড়াইয়ের সুযোগটা ছিল, না থাকলে কেউ সুযোগ করে দিতে পারে না। নেট ছিল, সেটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করার মধ্যে সামনে তুলে আনলো, কনফিডেন্সটা তৈরি হলো পিপলের মধ্যে। এবং এখন তো মিডিয়াকে সবাইকে বলতে হচ্ছে, যারে 8টা-10টা আসন তো হাড্ডাহাড্ডি লড়াই, ট্রায়াঙ্গুলার, 3 তো 6, আমি বলছি 8-10, পয়েন্ট টেকেন। অন্তত 8-10টা আসন আছে। প্রথম দিনেই বলে এসেছিলাম, যেখানে তৃণমূল বিজেপি দুজনেই ঠেলা বুঝবে। এর আগে কম্পিউটার আসার জন্য কর্মসংকোচন হতে পারে, এই ভয় বামপন্থী সরকার বারবার পেয়েছে। কম্পিউটারের আসা এবং তারপরে যে বৈপ্লবিক, যে মানে আর কি বিজ্ঞানের জগতে যে বিপ্লব, এক্ষেত্রে এখন ধরা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংকে। আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ব্যবহার করে বুদ্ধবাবুর ভিডিও তৈরি করে বুদ্ধবাবুর বার্তা দিলেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ব্যবহার করে আপনারা এআই সঞ্চালিকা সামনে নিয়ে এলেন। বামপন্থীরা কি স্মার্ট এনাফ হয়ে গেছে যে আর ভাবছে না যে এআই এমএল ভবিষ্যতে আরো কর্মসংকোচনের দিকে এগিয়ে দেবে সমাজকে? বামপন্থীরা বরাবরই স্মার্ট, বরাবরই প্রগ্রেসিভ, বরাবরই আধুনিক এবং প্রযুক্তিকে সঙ্গে নিয়ে চলা মানুষের জন্য জরুরি বলে বা উচিত বলে বা সুযোগ আছে বলে মনে করে, বরাবর। নতুন কোনো কথা না। আপনি ওই যে একটা রেফারেন্স দিচ্ছেন, বাকি আমার চাইতে আর এক্সপার্ট তারা আরও ভালো বলতে পারবেন। ওই যে আপনি রেফারেন্স দিচ্ছেন 50 বছর আগের কথা, 50 না, 54 বছর 55 বছর আগের কথা, 69 সাল, সেই একটা এখনও বাজারে চলে যাচ্ছে। সেটাকে আপনি যাই বলুন, আজকের বিচারে যে কেউ বলবেন, আপনারা তো কম্পিউটার আছে, যে কেউ বলবে ওটা একটা কার্যত সামেশন এবং সাবস্ট্রাকশন, তার একটা মেশিন, যেটা লোকে হাতে করতে পারে। তখনও পর্যন্ত তাই, তখনও পর্যন্ত এই নেট দুনিয়া আসেনি, কিন্তু না আসেনি তো, তখনও পর্যন্ত নেট দুনিয়া আসেনি। তাহলে যে যোগটা আপনি হাতে করছিলেন, হয়তো 3 জন মিলে বা 5 জন মিলে করছিল, সেটা একজনকে দিয়ে রিপ্লেস করে দেওয়া হলো। আমরা তখন বলছিলাম যে এটা কি কাজের সুযোগকে নষ্ট করবে না? কাজের সুযোগকে নষ্ট করেছে, এটা এখন সবাইকে মানতে হচ্ছে। এখন সবাইকে মানতে হচ্ছে যে কাজের সুযোগ নষ্ট হয়েছে, কিন্তু এর বিকল্পটা সেটা খুঁজে বার করার সুযোগ আছে। আমরা সে খুঁজে বার করার দাবিতেই বলছি। তাহলে এতই যখন মডার্নাইজেশন, এতই যখন মেশিন, তাহলে 8 ঘন্টার কাজটা 12 ঘন্টা 14 ঘন্টা কেন? 8 ঘন্টার কাজটা 6 ঘন্টায় নামিয়ে এসে মানুষকে বিনোদনের সুযোগ দেওয়া হবে না কেন? মানুষকে মানুষ না করে, মানে পারিবারিক জীবন যাপন করার অপরচুনিটি দেওয়া, সর্বনাশ হয়ে যাচ্ছে। ফলে আপনি আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করুন, সেটা যেন মানুষের স্বার্থে কাজে লাগে। আমরা তখনও সেই কারণে বলেছিলাম, এখনও আমরা যা বলি মানুষের স্বার্থে কাজে লাগানোর জন্যই বলি। আর এখন তো নেট, এখন তো ঠিক আগের 53-54 বছর আগের গল্প শুনে আজকে আপনার লাভ নেই। বামফ্রন্ট সরকারের আমলে 3টে, যদি 1, 2, 3 করে বলা হয়, 3টে নীতি যেটা আপনার মনে হয় বামফ্রন্ট সরকার আমলে সব থেকে গুরুত্বপূর্ণ নীতি, কি কি রাখবেন? আমি 3 রাখতে পারবো না, আমি অনেক বেশি রাখতে হবে। আপনি 3 বলছেন যখন, প্রথম 3 যদি বলি, 1 হচ্ছে এক্সপ্যানশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্র প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে মানুষ নিজেরা পরিচালনা করার ক্ষেত্রে অংশীদার হচ্ছেন। স্কুল, কলেজ, ইউনিয়ন থেকে শুরু করে এলাকা, মানুষ, স্বায়ত্তশাসন, পঞ্চায়েত, পৌরসভা ইত্যাদি। কে জিতবে কে হারবে, বামফ্রন্টের আমলে তো কোনো অসুবিধা হয়নি। সরকার বামফ্রন্টের, কিন্তু পঞ্চায়েতরা টসে জিতে তৃণমূল জিতলো, 5 বছর থেকে গেছে টসে জিতে। কোনোদিন কখনো টাপল করাবার
চেষ্টা হয়নি। 2, এম্পাওয়ারমেন্ট অফ পিপল, উইকার সেকশন অফ পিপল, এম্পাওয়ারমেন্ট অফ পিপল, এবং সেই কারণেই বিশেষ নজর দিয়ে মহিলা, তফসিলি সম্প্রদায়ের মানুষ এবং মাইনরিটিস, তাদের জন্য, তাদেরকে এম্পাওয়ার করার জন্য বিশেষ প্রাতিষ্ঠানিক বন্দোবস্ত। ফর এক্সাম্পল, প্রথমবারের পঞ্চায়েতে যখন ভোট হয় 78 সাল, বৈপ্লবিক সবাই বলছেন, গোটা দেশ বলছেন, তাদের মহিলা রিপ্রেজেন্টেশনটা খুব কম ছিল। সরকার স্বতঃপ্রণোদিতভাবে সিদ্ধান্ত করলো যে বোর্ড 2 জনকে নমিনেট করবে, আচ্ছা, মহিলা। দ্যাট ওয়াজ দ্য স্টার্ট পয়েন্ট। করতে করতে আস্তে আস্তে মহিলাদের সংখ্যা বাড়াও, তারপরে রিজার্ভেশন, প্রথম পশ্চিমবাংলায় বামফ্রন্ট। দ্বিতীয় হচ্ছে এম্পাওয়ারমেন্ট। তৃতীয় হচ্ছে, এইখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম পরপর তাহলে বলতে হয় এগ্রিকালচারাল পলিসি ইনক্লুডিং বর্গা অপারেশন, শুধু বর্গা অপারেশন না, এগ্রিকালচারাল পলিসি ইনক্লুডিং বর্গা অপারেশন, প্লাস তৎকালীন সময়ে এক্সপ্যানশন অফ এডুকেশনের পলিসি, প্লাস শিল্প, তার বিকাশের একটা নীতি। আপনি যা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায় এখন, সবই কিন্তু বামফ্রন্টের সময়কার। হলদিয়া পেট্রোকেমিক্যাল বলুন, বক্রেশ্বরের তাপবিদ্যুৎ বলুন, যা আপনি দেখতে পাচ্ছেন, এন্টার হলদিয়া টাউনশিপ, ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, তাকে গড়ে তোলা, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হিসেবে গড়ে তোলা, এই থেকে শুধু আইটি হাব, সল্টলেক ইলেকট্রনিক্স, যা দেখতে পাচ্ছেন, সেক্টর 5 পর্যন্ত বামফ্রন্ট করেছে, সেক্টর 6 কিন্তু আর হয়নি। এখনও গভর্নমেন্টকে বলতে হচ্ছে, এই গভর্নমেন্টকে, লেদার কমপ্লেক্স আমাদের ভবিষ্যৎ। অথচ আমি বিধানসভায় বলেছিলাম, লেদার কমপ্লেক্স করার সময় তৃণমূলী অসভ্যতাকে ঠেকিয়ে আমাদের করতে হয়েছিল। কিন্তু সিলিকন ভ্যালি ট্যালি বলে কিছু জমি টমি দেখতে পাই রাস্তায়, মানে কিছু ব্যানার ট্যানার, হোর্ডিং, আপনি যা দেখতে পাচ্ছেন, আপনি নতুন এই পিরিয়ডে জমি নিয়েছে সরকার, এবং সেখানে কোনো বন্দোবস্ত করেছে, করেনি, কারণ সরকার জমি অধিগ্রহণ করবে না। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম একাধিকবার, যে তাহলে চিটফান্ডে যে জমিগুলো লকড হয়ে আছে, সেই জমিগুলো সরকার নিয়ে নিক, অধিগ্রহণ করতে হলো না। চিটফান্ডের প্রতারিত লোক টাকা পেয়ে গেল, তাদের সুবিধা হলো, সরকার হাতে জমি আসলো, সরকার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রোচ নিক। সরকার তা করেনি, প্রয়াগের জমিটা 1 টাকায় একজন শিল্পপতিকে দিয়ে দিয়েছে। এই মুহূর্তে তৃণমূল সরকার সন্দেশখালী এবং এসএসসি সহ টেট, আলাদা অন্যান্য সরকারি নিয়োগের যে দুর্নীতি আছে, সেই নিয়ে মারাত্মক জেরবার হয়ে আছে। ডিভিডেন্ড কি সিপিআইএম নিতে পারছে? তৃণমূল প্রতিদিন যা করছে তাতে মানুষের বিরক্তি বাড়ছে। সেই সুযোগটা যাতে বিজেপি নিতে পারে, তার মতো করে একটা প্রচেষ্টা হচ্ছিল, কেন্দ্রীয়ভাবেই এই প্রচেষ্টা হচ্ছিল। এখন মানুষ বুঝে গেছে ওটাতে লাভ নেই, তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সমর্থন করে লাভ নেই। মানুষ অপেক্ষায় আছে, এবং সেটা আপনি বুঝে গেছেন। পঞ্চায়েতের নির্বাচন বা তার আগের পৌরসভা নির্বাচন পশ্চিমবাংলায়, এই যে বামপন্থীরা ক্রমশ নামছিল, পৌরসভা নির্বাচনে বোঝা গেল বামপন্থীরা কন্টেস্ট করছে, নট বিজেপি। পঞ্চায়েতে বোঝা গেল কন্টেস্টিং ফোর্স ইজ নট বিজেপি, কন্টেস্টিং ফোর্স ইজ দি লেফট। কিন্তু এই নির্বাচনে আপনি স্পষ্ট হয়ে যাবে। পঞ্চায়েতে কিন্তু বিজেপি আবার এগিয়ে এসেছিল বামপন্থীদের থেকে। না 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 না, ভোটের পার্সেন্টেজ না না না, ভোটের পার্সেন্টেজেও এগোয়নি। ভোটের পার্সেন্টেজেও এগোয়নি এই কারণে যে ভোটের পার্সেন্টেজে পঞ্চায়েতে এসে দাঁড়ালো যেটা, সেটা 21-22 এইরকম অ্যাভারেজটা আসলো দুজনেরই। এই অনেক অনেক লুট হয়ে যাওয়ার পর এই লুটের অঙ্কটা যারা ক্যালকুলেট করেন, তারা ক্যালকুলেট করলে যদি দেখেন, তারা দেখাচ্ছেন যে আদারওয়াইজ লেফট ওয়াজ ইন এ পজিশন অফ হ্যাভিং 29-30%। আমাদের এই দমদম লোকসভা কেন্দ্রে কিন্তু একটা বড় সংখ্যার মানুষ মহিলা ভোটার। লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা হয়েছে 500 টাকা থেকে বেড়ে, কিছু ক্ষেত্রে 1200 টাকা। মা লক্ষ্মীরা ভোট দেবে আপনাকে? মা লক্ষ্মী বললে একটু কথাটা ভুল মানে হয়। লক্ষ্মী নারায়ণ সহ মানুষ, তাদের সঙ্গে সঙ্গে রামা কৈবর্ত, রহিম চাচা, সবাই মিলিয়েই কিন্তু মানুষ। তারা এই প্রশ্নটা করছেন, যখন বলছে না চপ 500 টাকা দিয়েছে, আবার কথা বলছিস, ভোট দে, তখন মানুষ বলছে কন্যাশ্রী করেছে, আবার কথা হচ্ছে। তখন মানুষ বলছে কন্যাশ্রী তোমায় করতে কে বলেছে? আমার কাজের সুযোগটা করে দিলে আমি বাবা এবং মা, আমি তো আমার সন্তানকে কন্যাশ্রী করতে পারবো। তোমার তো কন্যাশ্রী চাইনি আমি।
ছেলেটাকে সাইকেল কিনে দিতে হবে? সাইকেল তোমার কিনে দেওয়ার দরকারটা কি? আমার কাজের সুযোগটা তুমি দাও, আমি একটা করে 5টা সাইকেল কিনে দেবো। মানুষ বলছে, ফলে মানুষ কিন্তু কাউন্টার কথাটা এখন বলতে শুরু করেছে যে আমাদের ছিল অধিকার, আমাদের ছিল কাজের সুযোগ, সেইটাকে তোমরা নষ্ট করে দিয়েছো, প্লাস জিনিসপত্রের দাম বাড়িয়ে কয়েক হাজার টাকা নিয়ে চলে যাচ্ছ। আমার 500 টাকা দিয়ে কী হবে, 1000 টাকা দিয়ে কী হবে? যদিও আমরা তাদের বলেছি যে সরকারের স্কিম তো বদল হয় না। ইন্দিরা আবাস যোজনাটা প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে, তারপর এই রাজ্যের সরকার এসে বাংলা আবাস যোজনা বলেছে, স্কিমটা বন্ধ হয়নি। ফলে আমরা তাদের বলেছি কোনো স্কিম বন্ধ হবে না, বরং আমাদের দাবি ছিল একটু ডাউন ট্রোডেন, একটু অসুবিধার মধ্যে আছে যে পরিবার, 2500 টাকা সাপোর্ট দিক। তখন লক্ষ্মী ভাণ্ডার চালু হয়নি। বিধানসভায় আপনি আমার বক্তৃতা দেখবেন অন রেকর্ড, 2500 টাকা সাপোর্ট দিক। ওরা 2500 টাকা দেয়নি। 2500 টাকা সাপোর্টটা কেন বলেছিলাম? তাহলে ফাইন্যান্সিয়ালি ফ্যামিলিটা এলিভেটেড হয়, সেটা ওরা দেয় না। ডিরেক্ট ক্যাশ বেনিফিটের কথা বহুবার বলেছি, অনেকবার বলেছি। 7500 টাকা ফ্রম সেন্টার, 2500 টাকা ফ্রম স্টেট। আর ওরা সেখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছে 500 টাকা দিলাম, ভোট দাও। আর মানুষ বলছে তোমার 500 টাকা আমি তো চাইনি, তুমি আমার কাজের সুযোগটা করে দাও, আমি 500 টাকার চাইতে অনেক বেশি টাকা রোজগার করতে পারি, আমি তার জন্য প্রস্তুত, আমার সন্তানটাকে আমি কন্যাশ্রী করতে রাজি আছি, তুমি তার ব্যবস্থাটা করো, তোমার কাছে আমি কন্যাশ্রী চাইনি। পয়েন্ট টেকেন। মানুষের কাছে কিন্তু কথাটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশ যে তাদের কিছু লেনাদেনার মধ্যে নিয়ে যেতে চাইছে, তারা চাইছে অধিকার। যদি আপনাকে প্রশ্ন করি, মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী রাজনীতিবিদ হিসেবে কাকে বেশি পয়েন্ট দেবে? একজন কেউ না, এই আমি তো দিতেই হবে। হ্যাঁ বলতে পারবো না, অসম্ভব। পয়েন্ট দিতে বলছি, আপনার থেকে কম পয়েন্ট দিন, কিন্তু এদের দুজনের মধ্যে কাকে বেশি রাজনীতিবিদ হিসেবে? জ্বলন্ত উনুন আর ফুটন্ত তেলের কড়াই, আমি এ দুটোর মধ্যে বাঁচতে পারবো না। কুমির আর এখানে বাঘ, আমি এ দুটোর মধ্যে বাঁচতে পারবো না, দুটোই সর্বনাশা শক্তি। দমদমের মানুষদের জন্য দমদমাই দাওয়াই কি? দমদমের দাওয়াই হচ্ছে নির্বাচনের পর দমদমের মানুষের প্রতিনিধি হিসেবে মানুষের সঙ্গে সম্পর্ক রেখে মানুষের কথা নিয়ে আমি চলবো। অনেকগুলো কিছু কথা আছে, আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি খড়দায় রেলের ফ্লাইওভারটা হয়নি কেন, হবে না কেন? কি করছে রাজ্য সরকার, কি করছে দিল্লিওয়ালারা? আগরপাড়াতে আর ফ্লাইওভার এসেনশিয়াল, এমপি ল্যাডের টাকা দিয়ে করে দেবেন। এমপি ল্যাডের টাকা এগুলো হয় না, এমপি ল্যাডের টাকাটার পরিমাণ এটা মেলে না। এটা দিল্লিকে চাপ দিতে হয়, রাজ্যকে চাপ দিতে হয়, প্রয়োজনে আন্দোলন করে তুলতে হয়। বিরাটিতে একটা আন্ডারপাস কেন হবে না? এগুলো ডাইরেক্ট রেল রিলেটেড। আমি কাজের কথা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ইন্ডিয়া ফয়েলস কেন বন্ধ হলো, কে উত্তর দেবে? ডাক ব্যাগ কেন বন্ধ হলো, কে উত্তর দেবে? প্রিয়া বিস্কুট কেন বন্ধ হলো, কে উত্তর দেবে? ইন্ডিয়ান অক্সিজেন এই 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 বিটি রোডের ওপরে জমিটা বিক্রি করে দেওয়া হচ্ছে কেন? যেসব জমি বিক্রি করে দেওয়া হচ্ছে কেন? কি সর্বনাশা কাণ্ডটা হচ্ছে? জুট মিল, চটের ব্যাগ, ইউপিএ 1 আমরা ডিসাইসিভলি ব্যবস্থা করলাম, নষ্ট করে দেওয়া হলো কেন? ফলে গোটা রাজ্যটাকে যেমন ধ্বংস করা হচ্ছে। দমদম বেসিক্যালি শিল্পক্ষেত্র, তাকে কার্যত গত 5-7-10 বছরে আপনি দেখবেন একেবারে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। এটাকে রিভাইভ করাতে হবে, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, ছেলে মেয়েদের কাজের সুযোগ করতে হবে, সরকারি মনোভাব রাখতে হবে। তা না হলে একটা বড় অংশে মানুষ ডিনাইড হয়ে যাবে। এই রকমের নানাবিধ আছে। দাওয়াইটা একটাই, দমদম পুরনো লড়াইয়ের জায়গা, মানুষকে সংগঠিত করেই আমাদের অর্জিত অধিকারগুলোকে রক্ষা করতে হবে, ঈপ্সিত আকাঙ্ক্ষাকে ছিনিয়ে আনতে হবে। কমিক্স ক্যারেক্টারের মধ্যে সব থেকে পছন্দের ক্যারেক্টার কি? অনলি ক্যারেক্টার বাটুল দি গ্রেট আমাদের কাছে। এখনকার প্রজন্ম আরও অন্য অনেক কমিক্স দেখে, আমাদের সময় হাদাবোদা ছিল কমিক্স, বাটুল দি গ্রেট ছিল কমিক্স। কোনটাকে বলবো কোনটাকে বলবো, বাটুল দি গ্রেটটাই আমার ধারণা মোস্ট পপুলার আমাদের কাছে, মানে আমাদের কাছে। এখনকার প্রজন্মের কাছে আরও অনেক কিছু থাকতে পারে। মানে আপনি যদি সিপিএম প্রার্থী হিসেবে, কংগ্রেসের সমর্থিত প্রার্থী হিসেবে দমদম কেন্দ্র থেকে জয়লাভ করেন, তাহলে দমদমের লোকজন একজন বাটুল দি গ্রেট পাবে, তাই তো? না না, আমি কমিক্স ক্যারেক্টার নই, হবও না। কমিক্স ক্যারেক্টারের জন্য অনেকে আছে, আমি আর তার মধ্যে যাচ্ছি না। আমি অত রসে বসে না। মানুষ নানান সংকটে আছে, অত রসে বসে থাকাটা কি ঠিক পোষায়? অত কমিক্সে অ্যাঙ্গেলে চলাটা কি শুধু পোষায়? কমিক্স পার্ট অফ লাইফ, কমিক্সটা বাদ দিয়ে চলবে না।
কিন্তু মেইন স্ট্রিমটা হচ্ছে মানুষ, তার রুচি, তার লড়াই।